সেই ঊনবিংশ শতাব্দী থেকে রাশিয়ার জনপ্রিয়তার শীর্ষে আছে মাতৃয়োশোকা পুতুল। প্রতিটি পুতুল হাতের তৈরিতে সময় লাগে অন্তত 7 দিন। রাশিয়া ভ্রমণে যাওয়া প্রায় সব পর্যটকের প্রথম পছন্দ এই মাতৃয়োশোকা পুতুল। এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুজিদ্দিন। আর সবশেষের খবরের আলোচনার বিশ্লেষণ সাথে নিয়ে আছে আমি মাহমুদা মমিতা। খেলাধুলার সব খবর জানাবো আমি সঞ্জয় চন্দ্র। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। 8-এর বদলে 2-এর ফাঁসি, খালাস 2 জন। বিশ্বজিৎ হত্যায় হাইকোর্টের রায়ে হতাশ পরিবার। ভোট সামনে রেখে জোট বাড়াতে চায় বিএনপি। সমমনা বিভিন্ন দলের সঙ্গে চলছে আলোচনা। নোংরা পানির নিচে ফতুল্লা স্টেডিয়াম, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ সরিয়ে নিচ্ছে বিসিবি। রাত 9টায় বাংলাদেশের মতামত পাঠানোর বিষয়ে ভোটের আগে জোটের রাজনীতি মতামত পাঠাতে পারেন ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। বিশ্বজিৎ দাস হত্যা মামলায় নিম্ন আদালতে ফাঁসির দণ্ড পাওয়া 8 জনের মধ্যে 2 জনের ফাঁসি বহাল রেখেছে হাইকোর্ট। বাকি 6 আসামির মধ্যে 4 জন যাবজ্জীবন এবং 2 আসামি খালাস পেয়েছেন। যাবজ্জীবন সাজা পাওয়া আরও 2 আসামিকেও খালাস দিয়েছে হাইকোর্ট। এর আগে দ্রুত বিচার ট্রাইব্যুনালের সাজা পেয়েছিলেন মোট 21 আসামি। বিশ্বজিৎ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শুরু হয় বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুস ও বিচারপতি বিশ্বদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চে। আলোচিত এই মামলায় রোববার বেলা 11টার দিকে রায় পড়া শুরু করেন বিচারক। বেলা 4:45টার দিকে শেষ হয় রায় ঘোষণা। বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া 8 আসামির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদারের ফাঁসি বহাল রাখে হাইকোর্ট। তবে খালাস পেয়েছেন সাইফুল ইসলাম ও কাইয়ুম মিয়া টিপু। নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া বাকি 4 জন মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশাদুজ্জামান শাওন, মীর মোহাম্মদ নুরে আলম লিমনের সাজা কমিয়ে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। মোহাম্মদ রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদারের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন এবং মাহফুজুর রহমান নাহিদ, ইমদাদুল হক এমদাদ, জিএম রাশিদুজ্জামান ওরফে শাওন, মীর মোহাম্মদ নুরে আলম লিমনের মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে যাবজ্জীবন দিয়েছেন এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইফুল ইসলাম ওরফে সাইফুল, কাইয়ুম মিয়া ওরফে টিপুকে মৃত্যুদণ্ড থেকে তাকে খালাস প্রদান করেছে। বিশ্বজিৎ হত্যা মামলায় নিম্ন আদালতে সাজা পান মোট 21 জন। তাদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া 13 আসামির মধ্যে আপিল করেন AHM কিবরিয়া ও গোলাম মোস্তফা। অভিযোগ প্রমাণ না হয় হাইকোর্ট তাদের খালাস দিয়েছে। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া পলাতক 11 আসামির ব্যাপারে আদালত কোনো মন্তব্য করেনি। বাকি যারা আপিল করেনি তাদের ওই রকমই আছে। এই ব্যাপারে মহামান্য হাইকোর্ট এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি। পূর্ণাঙ্গ রায় পরে আপিলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে হাইকোর্টের রায়ে অসন্তোষ জানিয়েছে বিশ্বজিতের পরিবার। আগে যে নিম্ন আদালতে রায় দিয়েছে এতে আমরা সন্তুষ্ট ছিলাম, কিন্তু আজকে রায় হইন না, আমি খুব দুঃখ পাইছি। আমরা ন্যায় বিচার পাইনি, আমরা বিচার পাইলাম না। 2012 সালে বিরোধী দলের আন্দোলনের সময় রাজধানীর ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন বিশ্বজিৎ দাস। এ ঘটনায় করা মামলায় 2013 সালের 18 ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4-এর বিচারক ABM নিজামুল হক। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বজিৎ হত্যা মামলার তদন্ত প্রভাবিত করার চেষ্টা হয়েছিল, রায়ের পর্যবেক্ষণে এই কথা জানিয়েছে হাইকোর্ট। আদালতে উপস্থাপিত ভিডিও ফুটেজ এবং আলোকচিত্রের সঙ্গে তদন্তের কোনো মিল পাওয়া যায়নি। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক জাহিদুল হক এবং ময়নার তদন্তকারী চিকিৎসক ডক্টর মোহাম্মদ মাকসুদের ভূমিকা তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণ ছিল হত্যাকাণ্ডের ভিডিও চিত্র। 4টি বেসরকারি টেলিভিশনের কাছ থেকে সংগ্রহ করা হয় 21টি ভিডিও ফুটেজ। তবে নিম্ন আদালতের পেপারবুক পর্যবেক্ষণ করে পুলিশের সুরতহাল প্রতিবেদন এবং ময়নাতদন্ত প্রতিবেদনের সাথে ভিডিও ফুটেজের কোনো মিল না পাওয়ার কথা জানিয়েছে হাইকোর্ট। পর্যবেক্ষণে আদালত বলেছে, ভিডিও ফুটেজ ও সাক্ষীদের বর্ণনায় একাধিক আঘাতের কথা বলা হলেও সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনে এত আঘাতের উল্লেখ নেই। মহামান্য হাইকোর্ট যে কিছু চিকিৎসক পোস্টমর্টম রিপোর্ট করেছেন তাদের পোস্টমর্টম রিপোর্টে ইনজুরির কথা উল্লেখ করেনি এবং আইও তার তদন্তে কিছু ত্রুটি আছে কিনা সেই ব্যাপারে মহামান্য আদালত তদন্ত করবার জন্য বলেছেন এবং ইনকোয়েস্ট রিপোর্টের ত্রুটি আছে সেই ব্যাপারে কেন এই ভুল ত্রুটি সেই ব্যাপারে তদন্ত করতে মহামান্য হাইকোর্ট সেটা বলেছে।
ছাত্র রাজনীতির বর্তমান দুর্দশার চিত্রও উঠে এসেছে আদালতের পর্যবেক্ষণে। আদালতের পর্যবেক্ষণ, ছাত্র রাজনীতি তার ঐতিহ্য হারিয়ে ব্যবহৃত হচ্ছে ক্ষমতা রক্ষার প্রয়োজনে। শিক্ষাক্ষেত্রে রাজনীতি দেখা যায় ছাত্ররা জড়িয়ে পড়ছে, তারা রাজনীতি করছে, এই ব্যাপারে যে মন্তব্য বলেছেন যে এটা আমাদের এখানে কাম্য নয়, এই ব্যাপারে একটা পরিবর্তন আসা উচিত, সেটা বলছি। হ্যাঁ, অ্যালার্মিং বলছি। ছাত্রদের জন্যই কেবল ছাত্র রাজনীতি পরিচালিত হওয়া উচিত বলে মন্তব্য করে আদালত বলেছে, রাস্তায় বিরুদ্ধ মত দমনের দায়িত্ব ছাত্র সংগঠনের নয়। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বজিৎ হত্যা মামলার রায় ঘোষণার সময় হাইকোর্টে কক্ষে ছিলেন সহকর্মী আশিক হোসেন। এ নিয়ে কথা বলতে আশিক হোসেন আছেন আমাদের সঙ্গে। আশিক, আমরা জানি যে 8 জনের মৃত্যুদণ্ড হয়েছিল, সেই মৃত্যুদণ্ড থেকে 2 জনকে খালাস দেওয়া হয়েছে, 4 জনকে মৃত্যুদণ্ড সাজা কমিয়ে 4 জনের যাবজ্জীবন হয়েছে। আদালত বলেছেন তদন্তকারী কর্মকর্তার তদন্তের দুর্বলতার কথা, আদালত বলেছেন যে সুরতাল করেছিলেন যে চিকিৎসক তার দুর্বলতার কথা। এই বিষয়ে এক্স্যাক্টলি কি মন্তব্য আসলে আদালত তার পর্যবেক্ষণে করেছেন? যে মূলত আদালতের যেটা পয়েন্ট ছিল সেটা যে নিম্ন আদালত থেকে যেই পেপার বুক আদালত হাইকোর্টে এসেছিল, সেই পেপার বুক পর্যবেক্ষণ করে আসলে আদালত যেটি পেয়েছে, সেখানে তারা দেখতে পেয়েছেন যে পুলিশের যে সুরতহাল রিপোর্ট এবং ময়নাতদন্তের যে রিপোর্ট, দুটোর মধ্যে এক ধরনের অসঙ্গতি রয়েছে। বিশ্বজিতের শরীরে কতগুলো আঘাতের চিহ্ন রয়েছে সেটি নিয়ে আসলে সংখ্যা নিয়ে এক ধরনের কনফিউশন তৈরি হয়েছিল এই দুটো রিপোর্ট নিয়ে। মূলত এই দুটো রিপোর্ট এবং ভিডিও ফুটেজে যে দেখা গিয়েছে বিশ্বজিৎকে যেভাবে উপর্যুপরিভাবে মারধর করা হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, সেই বিষয়গুলো আসলে এই দুটো রিপোর্টের কোনোটিতেই আসলে সেভাবে প্রতিফলিত হয়নি। মূলত এ কারণেই আদালতের এক ধরনের সন্দেহ হয়েছে, যার কারণে তারা আসলে এটা নিয়ে সন্দেহ পোষণ করে পুলিশের আইজিপি এবং বিএমএ এবং স্বাস্থ্য সচিবকে আসলে 2 কর্মকর্তা, পুলিশের এসআই এবং যিনি ময়নাতদন্ত করেছিলেন সেই ময়নাতদন্তকারী চিকিৎসকের ভূমিকা নিয়ে আসলে তদন্ত করার একটি নির্দেশ দিয়েছেন আদালত। আশিক, আপনার কাছে কি মনে হয় কোনো কারণে কাউকে একটু বাড়তি সুবিধা দেওয়ার জন্য বা বাঁচিয়ে দেওয়ার জন্য এরকমটি করা হয়ে থাকতে পারে বলে আদালত মনে করছেন? যে আদালত কি এটিকে ভুল মনে করছেন নাকি ইচ্ছাকৃতভাবে কাউকে কোনো সুযোগ করে দেওয়ার মনে করছেন? যে আদালত পর্যবেক্ষণের একটা পর্যায়ে বলেছে যে আমাদের দেশের পরিবেশ পরিস্থিতির উপর অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক এবং সামাজিক অনেক ধরনের চাপে পড়ে আসলে পুলিশ সহ ময়নাতদন্তকারী কর্মকর্তা যারা চিকিৎসক যারা থাকেন, তারা আসলে যে সুরতহালের যে রিপোর্ট কিংবা হচ্ছে যে মূল যে তদন্ত, সেই তদন্ত থেকে আসলে তারা সরে আসেন এবং বিভিন্নভাবে বিভিন্ন মহল তাদের উপর প্রভাব বিস্তার করে। এই বিষয়টিও কিন্তু আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এবং তারা মনে করছেন কোনো ধরনের, যেহেতু এই হত্যাকাণ্ডটির সাথে যারা জড়িত ছিলেন তারা সকলেই আসলে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের রাজনীতির সাথে জড়িত, সে কারণে আসলে আদালতের হয়তো এক ধরনের সন্দেহ থাকতেই পারে যে তাদেরকে বাঁচানোর জন্য আসলে তদন্ত প্রতিবেদন এবং ময়নাতদন্তের যে প্রতিবেদন সেটি সাথে আসলে কোনো ধরনের সেটিকে কোনোভাবে প্রভাবিত করা হয়ে থাকতে পারে। এই সন্দেহ থেকেই মূলত আমার কাছে যেটি মনে হয়েছে যে তারা আসলে এই তদন্তের নির্দেশটি দিয়েছেন। আশিক, আপনাকে ধন্যবাদ। আমরা আশিককে শুনলাম, মমিতা, সঞ্জয়, এটি কিন্তু মানে যখন একটি আপিল আদালত হিসাবে কোনো উচ্চতর আদালত কোনো বিচার আদালতের রায় শোনেন, তাকে কিন্তু আসলে সুনিশ্চিতভাবে নিশ্চিত হতে হয় যে বিয়ন্ড রিজনেবল ডাউট, বিশেষ করে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে, যে এটি আসলে প্রমাণ হয়েছে। আদালত এখানে সন্দেহ পোষণ করছেন 8 জনের ফাঁসি হয়েছে, আপনি দেখেন 6 জনের ক্ষেত্রে তিনি সন্দেহ পোষণ করছেন যে সেটি আসলে বিয়ন্ড রিজনেবল ডাউট, মৃত্যুদণ্ড দেওয়ার মতো মনে হয় না। 4 জনকে যদিও তিনি ক্যাপিটাল পানিশমেন্ট রেখেছেন, 11 জনের মানে কিন্তু 2 জনকে তিনি খালাস দিতে বাধ্য হয়েছেন। এবং যে অভিযোগটি করছেন, আশিক বলছিলেন যে ভিডিও ফুটেজ যেটি মানে স্পষ্ট, আমরা মনে হয় আমরা সবচেয়ে কাছে থেকে আমাদের সহকর্মীরা সেখানে ছিলেন, আমরা আপনার নিশ্চয়ই মনে থাকবে যে এই দিনটিতে যে ভিডিও ফুটেজ বা স্ক্রিন ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে নিঃসন্দেহে মোর দেন 2% অ্যাটেম্পট টু মার্ডার এর বিরুদ্ধে একদম প্রমাণিত, কিন্তু সেটা হচ্ছে ভিডিও ফুটেজ দেখলে সেটা প্রমাণ করা যায় না। মানে আদালতের ডিফেন্সে যে অ্যাটেম্পট টু মার্ডারের শাস্তি কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট, এখন ক্যাপিটাল পানিশমেন্ট যাবজ্জীবন ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসিও ক্যাপিটাল পানিশমেন্ট, মানে 6 জনের ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে। সেই 6 জনের মধ্যে 2 জন খালাস পেয়েছেন। কিন্তু আমি যেটি বলতে চাইছিলাম, যে আশিক বলছিলেন যে ভিডিও ফুটেজের সঙ্গে সুরতহাল যে রিপোর্ট, সেটির একটি সরাসরি আমরা কি তফাৎ দেখতে পাচ্ছি। এবং বিশ্বজিতের
হত্যাটি এতটাই চোখের সামনে, সঞ্জয়, মৌমিতা, আমি, আমাদের সবারই সেই দিনটির কথা এটা নিশ্চয়ই আসলে মনে আছে। আলাদা করার তো উপায় নেই, কারণ হ্যাঁ, প্রতিবেদন যাই দেয়া হোক না, রাইট, মানে আমার কাছে মনে হয় খালেদ এটি তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, যেমন ধরুন তদন্ত প্রতিবেদন তথ্যপত্র সংগ্রহ করে কোর্টে দেওয়া হবে, সেই ভিত্তিতে বিচার হবে, সার্বিকভাবে কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া। কোনো জায়গায় যদি কোনো একটা গাফিলতি হয় সেই বিচার প্রক্রিয়াটা কিন্তু আসলে নষ্ট হয়ে যায়। সঠিক বিচারের ক্ষেত্রে অনেক ধরনের কিছু অসুবিধা কিছু দিন সৃষ্টি হয়তো হয়। বিচার সঠিক বিচারটি করতে হয়তো কোনো জায়গায় হয়তো গ্যাপ তৈরি সার্বিকভাবে হয়েছে স্বচ্ছতা কিনা, প্রয়োজন। সেই গ্যাপটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। কারণ হচ্ছে নিম্ন আদালতের থেকে এই রায়ের মধ্যে একটা বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে। বিশেষ করে পরিবারও কিন্তু সেটা নিয়ে একটা অসন্তোষ প্রকাশ করেছে। হ্যাঁ, পরিবার বলেছে যে তারা আসলে বিচার পেল না মমতা। যাই হোক, এটি আসলে পরিবারের পক্ষ থেকে হতাশাব্যঞ্জক, এবং এখানে যেহেতু প্রশ্ন কিছু রয়েছে, সার্বিকভাবেই আমরা খুব স্বচ্ছ বিচারই সবসময় আশা করি। যাচ্ছি পরের খবরে। নিম্ন আদালতের বিচারকের চাকরি শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশে সরকারকে আরো 2 সপ্তাহ সময় দিয়েছে আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সকালে সময়ের আবেদন করলে প্রধান বিচারপতি এস.কে সিনহা সহ 6 বিচারকের আপিল বেঞ্চ তা অনুমোদন করেছে। এর আগে বিধিমালার খসড়া সুপ্রিম কোর্টে জমা দিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, তবে খসড়ার কয়েকটি শব্দ এবং বিধির বিষয়ে আপত্তি জানায় আপিল বিভাগ। প্রধান বিচারপতি এই নিয়ে আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেলকে তার সঙ্গে আলোচনা করতে বলেছেন, কিন্তু অসুস্থতার কারণে আইনমন্ত্রী আলোচনায় অংশ নিতে পারেননি। নির্বাচন সামনে রেখে জোট বড় করতে চায় বিএনপি। কোন রাজনৈতিক দলে এই জোটে যোগ দিতে চাইলে স্বাগত জানাতে তৈরি বিএনপি। দলের নেতারা মনে করছেন বৃহত্তর ঐক্য গড়ে তুলতে পারলে প্রভাব পড়বে আগামী নির্বাচনে। নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে নতুন জোট গঠনের লক্ষ্যে কাজ করছে বিকল্পধারা জাতীয় পার্টি, জেএসডি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। আর এমনই এক সময়ে নিজেদের জোট সম্প্রসারণের কথা জানালো বিএনপি। জোট সম্পর্কিত ঘোষণাপত্র অনুযায়ী 20 দলের সম্ভাবনা যে কোনো দল বিএনপির সঙ্গে নির্বাচনী জোটে আসতে পারে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 20 দলীয় জোট হচ্ছে আপনার গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য একটি জোট, গণতন্ত্রকামী দলগুলো। সেই ক্ষেত্রে আমরা এটাও সাথে সাথে আমাদের ঘোষণাপত্রে রয়েছে যে কোনো ব্যক্তি বা সংগঠন এই আমাদের জোটের সঙ্গে আসতে পারেন যদি তারা আমাদের সঙ্গে একমত হয়। অন্যদিকে গণতন্ত্রকে রক্ষার জন্য যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো জোট গঠন করে তারা তার আপনার রাজনীতি করতে চায়, সেখানে আমাদের সম্পূর্ণ আমাদের সম্মতি এবং আমাদের আপনার যে সমর্থন সেটা থাকবে। জোটের পরিধি বাড়াতে বেশ কিছু দলের সঙ্গে কথাবার্তা চলছে বলেও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। আর এটি সম্ভব হলে ভোটের মাঠে বড় প্রভাব পড়বে বলেও নিশ্চিত তিনি। বা যে কোনো ধরনের বৃহত্তর ঐক্য এটা প্রভাব ফেলতে বাধ্য। রাজনৈতিক অঙ্গনে দেশের মানুষ তখন উদ্বুদ্ধ হয়, উজ্জীবিত হয় যে সকল দল, রাজনৈতিক দল যেটা চাচ্ছে সেটার প্রতি মানুষের সমর্থন থাকে। আর এর মধ্য দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা যাবে বলেও আশাবাদী বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার একটি বিরতি। নটা 20 মিনিটে ফিরে এলাম রাত বাংলাদেশে। পরিবেশ এবং বন মন্ত্রণালয়ের নতুন নাম হচ্ছে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় পরিবেশ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতির সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর হবে এই সিদ্ধান্ত। সভায় বনজ সম্পদ রক্ষায় নীতিমালা করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সতর্ক হওয়ার তাগিদও দিয়েছেন তিনি। হুমকির মুখে পড়া বনজ সম্পদ রক্ষায় বিকল্প পথ বের করতে পরিবেশ কমিটিকে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া সভায় দূষণ রোধে কৌশল, প্রযুক্তি এবং মাঠ পর্যায়ের তৎপরতার সমন্বয়ের সুপারিশ চূড়ান্ত করতে বলা হয়েছে। খেলাধুলা খবরের জন্য সঞ্জয় আপনার কাছে চলে যাচ্ছে। এটি খুবই দেখলাম যে আমাদের একটি স্টেডিয়াম, ফতুল্লা স্টেডিয়ামের অবস্থা খুবই খারাপ। সেটা এখানে টেস্টের প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল আশ্রয় বিপক্ষে, সেটি হচ্ছে না। সেই খবরটি থাকছে বিরতির পরে আরো জানাচ্ছি। সোমবার ব্যাটিং ধরন বদলাবেন না অনিল, কাজ করছেন ব্যাটসম্যানদের টেস্ট মানসিকতা নিয়ে। ঢাকা ডার্বিতে জয় ফিরতে চায় আবাহনী, কোচ নয়মুদ্দিনকে ছাড়াই চ্যালেঞ্জ নিচ্ছে মোহামেডান।
9:28 ফিরলাম রাত 9টায় বাংলাদেশে। আধুনিক সুযোগ সুবিধা থাকার পরও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কালে ভদ্রে হয় টেস্ট ম্যাচ। গত এক যুগে এই ভেন্যুতে হয়েছে মাত্র 2টি টেস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচটি এখানে হওয়ার কথা থাকলেও ম্যাচটি হবে বিকেএসপিতে। অদ্ভুত কারণে ভেন্যু বদলাতে বাধ্য হচ্ছে বিসিবি। মাঠ ও মাঠের বাইরে কারখানার দূষিত পানির নিচে ডুবে আছে স্টেডিয়াম। শিগগিরই সংস্কারে কোনো উদ্যোগ নেই জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবি। অন্য বছরের তুলনায় এবার বৃষ্টি হচ্ছে বেশি, তাতে খুব বেশি ক্ষতি নেই খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের। কারণ বৃষ্টি থাক বা না থাক, সারা বছরই পানির নিচে দেশের অন্যতম এই ভেন্যুটি। স্টেডিয়ামের মূল গেট দিয়ে ঢুকতে হলে নোংরা পানি না মারিয়ে উপায় নেই। মাঠের অবস্থা আরো খারাপ। ফতুল্লার এই স্টেডিয়ামের চারপাশে গড়ে উঠেছে ছোট বড় 20টি কারখানা, আর এসব কারখানার বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা যুক্ত স্টেডিয়ামের ড্রেনে। এতে আশপাশের এলাকা দূষণের মুখে পড়লেও মাথা ব্যথা নেই কারখানা মালিকদের। ব্লেমটা যদি খেলে আমাদেরই দেন, ইট উইল বি রং। ওখানে কিছু ফ্যাক্টরি আছে, দেখবেন যে পানিটা মানে তাদের ফ্যাক্টরির ভিতর থেকে যে পানিটা আসে সেই পানিটার কালারটা আর স্টেডিয়ামের মানে ভিতরে যে পানির কালার সেম পাবে। 2004 সালে খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পরিদর্শনে এসে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্লাইভ লয়েড এতটাই মুগ্ধ হয়েছিলেন, বলেছিলেন অবকাঠামোগত উন্নয়নের সাথে সাথে টেস্ট ওডিআইতে একদিন সমীহ জায়গা নিয়ে দল হবে বাংলাদেশ। লয়েডের সেই ভবিষ্যৎবাণী আজ সত্যি হয়েছে। টেস্টে ধীরে ধীরে উন্নতি করছে টাইগাররা, আর ওডিআইতে পরাশক্তিদের কাতারে। কিন্তু যে স্টেডিয়াম দেখে লয়েডের এই মুগ্ধতা, সেই স্টেডিয়ামে রাজ মৃত্যু হতে চলেছে। স্টেডিয়াম হয়েছে পরে আমরা বহুত বড় বড় মানের প্লেয়ার দেখছি, তো এখন দেখতে পারতেছি না, খুবই খারাপ লাগতেছে আমাদের। অস্ট্রেলিয়া এমনিতে আসতে চায় না, তারপরে আবার যে এখন আসার জন্য একটা মানে মনোভাব তৈরি হয়েছে, তারপরে এরকম পরিবেশ যদি দেখে তারা, তাহলে কখনো তো মানে নিজেরা স্যাটিসফাই হবে না। বিষয়টি অজানা নেই জাতীয় ক্রীড়া পরিষদেরও, তবে শুধু অসহায়ত্বের কথাই জানালেন এনএসসি সচিব। কি পদক্ষেপ নিলে এই পানির এই চাপ থেকে আমরা রক্ষা পাবো সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আমাদের জানা নেই। তবে এই বিষয়ে আমরা একটা কমিটি করেছি রিসেন্টলি। ইচ্ছে থাকলেও পানি নিষ্কাশনে উদ্যোগ নিতে পারছে না বিসিবিও। কি এক অজ্ঞাত কারণে এনএসসি, বিসিবি ও স্থানীয় প্রশাসন যেন আটকে আছে অদ্ভুত এক দুষ্টু চক্রে। তো যেহেতু আমাদের এটা একটা টেস্ট ভেন্যু, আমরা অলরেডি এটা গভর্নমেন্টকে জানিয়েছি এবং তারা বড় আকারের এই একটা রিস্ট্রাকচারে যাচ্ছে এবং এটাকে আবার রিভাইস একটা প্ল্যান নিয়ে, যাতে এখানে পানি যে নিষ্কাশনের ব্যাপারগুলো আছে এগুলো একটা এখানে নিষ্কাশনের জন্য এখানে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডেরও একটা সাহায্য লাগবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচের ভেন্যু ছিল খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। 22 আগস্ট থেকে শুরু হতে যাওয়া 3 দিনের প্রস্তুতি ম্যাচ এখানে হওয়ার কোনো আর সুযোগ নেই। বাধ্য হয়ে বিকল্প ভেন্যু হিসেবে বিকেএসপিকে প্রস্তুত রেখেছে বিসিবি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ফতুল্লা, নারায়ণগঞ্জ। ব্যাটসম্যানদের স্বাভাবিক খেলার ধরন বদলাতে চান না ব্যাটিং কোচ মার্ক ওনিল। সৌম্য সরকারের ব্যাটিং নিয়ে আলাদাভাবে কাজ করছেন তিনি। টাইগার ওপেনারকে পরামর্শ দিয়েছেন খেলার ধরন পাল্টানোর প্রয়োজন নেই। পাশাপাশি ব্যাটসম্যানদের টেস্ট খেলার মানসিকতা নিয়েও কাজ করছেন মার্ক ওনিল। কন্ডিশনিং ক্যাম্পের দ্বিতীয় দিনে অনুশীলন হয়েছে 2 ভাগে। আলাদা সময় ভাগ করে চলেছে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং এর পার্ট। শনিবারের মতো আজও মার্ক ওনিল আলাদাভাবে কাজ করেছেন ব্যাটসম্যানদের নিয়ে। নেটে ব্যাটসম্যানদের পরামর্শ দিয়েছেন সোজা ব্যাটে খেলার জন্য। টেস্ট ফরম্যাটে ব্যাটিং এর মৌলিক বিষয়গুলো ঠিক রাখায় গুরুত্ব দিয়েছেন তিনি। শক্তিশালী ব্যাটিং লাইন আপ গড়ে তুলতে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদেরও দায়িত্ব নেবার পরামর্শ এই ব্যাটিং কোচের। কোচ হিসেবে কোনোভাবেই কারো সহজাত খেলা বদলাতে চাই না। বাজে বল পেলে কাজে লাগাতে হবে সুযোগ। আমি চাই ওরা যেন নিজ নিজ শক্তির জায়গাগুলো কাজে লাগায়, তবে সে কাজটা করতে হবে সতর্কভাবে। অহেতুক ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই। সৌম্য সাম্প্রতিক ফর্ম আছে ব্যাটিং কোচের ভাবনায়। কেন লম্বা হচ্ছে না তার ইনিংস, সেটারই উত্তর খুঁজছেন ওনিল। উইকেটের চারপাশে খেলার সামর্থ্য আছে সৌম্য। বেশিরভাগ সময়ই সে মাঝ ব্যাটে খেলে। ব্যাপারটা পুরোই মানসিক। নিজের সামর্থ্যে ওর আস্থা রাখতে হবে। অস্ট্রেলিয়ার পরীক্ষা কঠিন হয়ে যাবে যদি সৌম্য আত্মবিশ্বাসী থাকে এবং সামর্থ্য অনুযায়ী খেলে। এদিকে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তরুণ সঞ্জীব সাহা। ক্যাম্পে ভুল শুধরে ভালো কিছু শেখার পরিকল্পনা এই স্পিনারের। আমার কাজ এখানে যতটুকু ন্যাশনাল টিমকে হেল্প করা, সো ন্যাশনাল টিমে বোলিং করা। সো আপাতত আমি এটা নিয়ে কনসার্ন বা এটা নিয়ে ফোকাস বেশি যে আমাকে বোলিং করতে হবে এবং এখান থেকে অনেক ভালো কিছু শিখতে হবে। চট্টগ্রামে এই অনুশীলন ক্যাম্প চলবে 12 আগস্ট পর্যন্ত। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
চলতি মৌসুমে প্রথমবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান। সোমবার ঐতিহ্য ও মর্যাদা লড়াইয়ে জিততে চায় দুই দলই। দলে ইনজুরির সমস্যা আছে দুই শিবিরেই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7:15। গত প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী, এবার দ্বিতীয় ম্যাচেই ফরাশগঞ্জের বিপক্ষে ছন্দপতন। 23 ম্যাচ পর চ্যাম্পিয়নরা পেয়েছে প্রথম হারের স্বাদ। ঘুরে দাঁড়ানোর ম্যাচে প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডান। কর্দমাক্ত মাঠ নিয়ে চিন্তিত হেড কোচ দ্রাগো মামিচ। মাঠের অবস্থার কারণে সমস্যায় পড়তে হচ্ছে ডিফেন্ডারদের। রক্ষণের ভুলে হারতে হয়েছে ফরাশগঞ্জের কাছে। দক্ষতা ও টেকনিক ছাড়াও জয় পেতে বেছে নিতে হচ্ছে ভিন্ন কৌশল। কন্ডিশন ভালো থাকলে সেরা দলের জয়ের পাল্লা বেশি থাকে। কাদা মাঠে 50-50 সুযোগ থাকবে দুই দলের। তবে মোহামেডানকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে চাই। আমাদের সতর্ক থাকতে হবে, তারা কাজটা কঠিন করে দিতে পারে। লিগ ইতিহাসে নিজেদের সবচেয়ে বাজে শুরু ঢাকা মোহামেডানের। প্রথম 2 ম্যাচের দুটিতেই হার। তৃতীয় ম্যাচেই শুধু জয় নয়, লড়াইটা ঐতিহ্য ও মর্যাদার। ইনজুরির কারণে অনিশ্চিত অভিজ্ঞ ফরওয়ার্ড জাহিদ হাসান এমিলি। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ছুটিতে হেড কোচ নইমুদ্দিন। আবাহনী বধের পরিকল্পনা সাজাচ্ছেন ম্যানেজার আমিরুল ইসলাম। প্রতিপক্ষ যখন আবাহনী, অনুপ্রেরণার অভাব নেই। সব বাধা জয় করতে প্রস্তুত সাদা কালোরা। আমাদের খেলোয়াড়দের ভিতরে কোচ আছে কিংবা কোচ নাই এই ধরনের কোনো কিছু কাজ করছে না। তারা তাদের খেলা খেলবে, তারা তাদের 100% দেওয়ার চেষ্টা করবে। অতএব কোচের জন্য এখানে কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না। আমরা যেহেতু প্রথম 2টা ম্যাচ হারছি, আমাদের রাইভালরা সবাই কিন্তু ভালো ট্র্যাকে আছে। সো আমরা আগামীকালকে ম্যাচে জিতে আমরা আবার একটা নতুন ট্র্যাকে ফিরতে চাই। সবশেষ মুখোমুখিতে 2-1 গোলের জয় আবাহনীর। জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আমার কাছে। আরো খবর জানাবেন মৌমিতা ও খালেদ। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। তবে আরো খবর জানার আগে নিচ্ছি একটি বিরতি। ফিরে এসে যা থাকছে। শ্রাবণ সন্ধ্যায় রাজধানীতে রবীন্দ্র স্মরণ প্রয়াণ দিবসের আয়োজনে বর্ষার গানে শ্রদ্ধা। নটা 44-এ ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। খালেদ এবং সঞ্জয়, আমরা ভোটের আগে জোটের রাজনীতি নিয়ে দর্শকের কাছে মতামত চেয়েছিলাম। অনেকগুলো মতামত এসেছে। শিশির তিনি মনে করেন যে বর্তমান পরিস্থিতিতে একক শক্তিতে ক্ষমতায় যাওয়ার আস্থা কোনো দলেরই নেই। মামুন তিনি মনে করেন ভোট বা জোট নিয়ে আসলে মতামতের কোনো দাম রয়েছে কিনা। রিফাত মনে করছেন নির্বাচনকে ঘিরে জোট মহাজোটের মধ্যে শুরু হয়েছে নীরব প্রতিযোগিতা। সাদমান মনে করছেন বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৃতীয় কোনো শক্তি আসার সম্ভাবনা নেই। জিসান বলছেন রাজনৈতিক দলগুলো নিজেদের উপর আস্থা থাকলে কোনো জোটের দরকার ছিল না। সাব্বির বলছেন জোট গঠনের বৈঠকে পুলিশে যাওয়াটা ঠিক হয়নি। রনি বলছেন রাজনৈতিক অর্থনৈতিক কর্মসূচির পার্থক্য বজায় রেখে জোট গঠন করা উচিত। মিশু বলছেন দেশে গণতন্ত্র ঠিক রেখে রাজনৈতিক দলগুলো জোট গঠন করা উচিত। শুভ বলছেন জোটের রাজনীতিতে নতুন মেরুকরণ আসতে পারে। জাভেদ বলছেন রাজনীতির মাঠে যাই হোক আমরা যাতে ঠিক করে ভোট দিতে পারি। সামনে যেটা দাঁড়াচ্ছে এখন কিন্তু ওই আসলে জোটটা শুরু হয়ে গেছে। আপনি দেখেছেন যে বিকল্প ধারাও একটা জোটের বিষয়ে আলোচনা হয়েছে। আবার বাম দলগুলো আসলে জোটের ব্যাপারে ভাবছে। মানে আমি যেটা মনে হয় যে দর্শকদের মন্তব্যের সাথে আমি কিছুটা একমত যে এই জোটগুলি করার ক্ষেত্রে ভাবনা চিন্তাগুলি শুধু ভোট পাওয়া বা একক শক্তিতে ক্ষমতায় যাওয়া, ওটি পাশাপাশি আরো কিছু বিষয় আসলে লক্ষ্যে রাখা উচিত। আর যদি কোনো একটি মোর্চা বা জোট আসলে আসেই, তারা যেন আরো বেশি করে জনগণের কথা ভাবে। মানে খালি বিএনপি বা আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটগুলিকে বাদ করে না দিয়ে নতুন আদর্শ, নতুন সম্ভাবনা, নতুন কিছু সেগুলির কথা যেন বলে। শুধু সংখ্যায় বলি আর না হয়ে তারা যেন আসলে মিন করে যে তারা আসলে কি করছে। যেহেতু আমরা দেখি যে জোটগুলো গঠন হচ্ছে, আপনি যেটা বললেন আওয়ামী লীগ বা বিএনপি, আমরা দেখছি জোটের সদস্য যারা থাকে তারা কিন্তু নিজেদের প্রতীক বাদ দিয়ে দেখা যাচ্ছে যে সেই আওয়ামী লীগ বা বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করতেছে। তার মানে হচ্ছে যে জোট তো থাকছেই না, একটা কিন্তু দলকেই তারা আসলে রিপ্রেজেন্ট করছে। আসলে একটা দলকে রিপ্রেজেন্ট করাই তাদের একমাত্র লক্ষ্য, কারণ যে কোনো উপায়ে আসলে নির্বাচনে ক্ষমতায় যেতেটাই তারা নিশ্চিত করতে চায়। যাই হোক, দর্শকদের ধন্যবাদ দিতে চাই। নানা রকম মন্তব্য তারা আমাদেরকে পাঠিয়েছেন। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। প্রয়াণের 76 বছর পর বাঙালি জীবনে রবীন্দ্রনাথের প্রয়োজন অপ্রয়োজন নিয়ে মত দিয়েছেন বিশিষ্টজনেরা। সত্যি কথা বললে তো লোকে আমাকে মারতে আসবে। রবীন্দ্রনাথের প্রভাব মানে কি? রবীন্দ্রনাথকে তো পড়তে হবে, তাকে জানতে হবে, তারপরে প্রভাবের কথা। রবীন্দ্রনাথ এখন পড়াই হচ্ছে কীরকম, সেইটি তো আমার সন্দেহ। যারা রবীন্দ্রনাথ পড়েছে
তাদের পক্ষে রবীন্দ্রনাথের প্রভাবমুক্ত হওয়া একেবারেই অসম্ভব। তিরোধানের ৭৫ বছর পরও তাকে আমরা প্রাসঙ্গিক মনে করি কেন? এই জন্যে যে রবীন্দ্রনাথের কতগুলো যে মৌলিক ভাবনা ছিল সেগুলো মানব জীবন সম্পর্কে এত সত্য যে যে কোনো কালের জন্যে তা স্থায়ী হয়ে গেল। আমাদের সংস্কৃতিতে রবীন্দ্রনাথের কাব্যাবলী বা গ্রন্থাবলী বা তার যে আমরা গীতাঞ্জলি বলি বা যত কিছু, এর তো প্রচণ্ড প্রভাব আছে আমাদের বাংলা সাহিত্যে এবং বাংলা সংস্কৃতিতে। বাংলাদেশের রাজনীতির সঙ্গে রবীন্দ্রনাথের যে দর্শন, এর সঙ্গে কোনো সংঘর্ষ নাই। আমরা মানুষ হিসেবে রবীন্দ্রনাথকে সামনে রেখে, মানে আমরা যারা শিল্পী, আমি আমার কথাই বলছি, আর দর্শনের কথা বলি না, আমার শিল্পী, আমি যেরকম রবীন্দ্রনাথের জীবনীকে সামনে রেখে আমার নিজের জীবনটাকে ধাপিত করেছি এবং আমার নিজের সন্তানদের এবং আমার নিজের চলাফেরা সমস্ত কিছু ওনাকে ফলো করে আমি করে থাকি। ৭৬তম প্রয়াণ দিবসে দেশ জুড়ে নানা আয়োজনে স্মরণ করা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। রাজধানীতে সন্ধ্যায় গানে গানে কবিকে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা। রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের গান মুগ্ধ করে শ্রোতাদের। বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারই এ দ্বারে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেন এমনি করেই বাঙালির অন্ধকার সময়ে এসেছিলেন আলো হয়ে। সেই বাণীকে সাথে নিয়ে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা প্রতি বছরের মতো তার প্রয়াণ দিবসে আয়োজন করে সঙ্গীতানুষ্ঠানের। শ্রাবণ সন্ধ্যায় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে রবীন্দ্রনাথকে নিবেদিত সঙ্গীত আয়োজনের গান করেন সংস্থার শিল্পীরা। আমরা চাই আমাদের আগামী প্রজন্ম আমাদের এই বাংলার এই কবি মৌলিক গান যারা লিখে গেছেন, বাংলাকে নিয়ে, বাঙালিকে নিয়ে, বাঙালির ঐতিহ্যকে নিয়ে, বাঙালির শিকড়কে নিয়ে সারা বিশ্বময় যিনি তুলে ধরেছেন, সেই বাঙালি আমাদের নিজেদের অস্তিত্বকে সমুন্নত করবার জন্য, আরও দৃঢ়, আরও মজবুত করবার জন্য আমরা রবীন্দ্রনাথকে প্রতিদিন প্রতি মুহূর্ত স্মরণ করব। দুদিনের আয়োজনে সমাপনী দিনে একক গান পরিবেশন করেন নবীন প্রবীণ ২৫ জন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। বর্ষাতেই কবি বিদায় নিয়েছিলেন, তাই বর্ষার গানে গানেই বিদায়ের শ্রদ্ধাঞ্জলি জানালো শিল্পীরা। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাশিয়ার ঐতিহ্যবাহী মাতৃয়স্কা পুতুল কেবল শিশুদের খেলনা নয়, গৃহসজ্জাতেও অনন্য। হাতে তৈরি কাঠের এসব পুতুল পরিণত হয়েছে অন্যতম রুশ প্রতীকে। পর্যটকের কাছেও দারুণ জনপ্রিয় নেস্টিং ডল মাতৃয়স্কা। ঊনবিংশ শতাব্দীতে রাশিয়ার সেমেনভ শহরে শুরু হয় মাতৃয়স্কা পুতুল তৈরি। হাতে তৈরি এসব পুতুলের এক একটি তৈরিতে সময় লাগে 7 দিন। 3 ধাপে ছোট বড় বিভিন্ন আকৃতির পুতুলের গায়ে নজর কাড়া নকশা করেন শিল্পীরা। আমরা 3 ধাপে রং করি। প্রথমে পুতুলের মুখ, হাত সহ দেহের গড়ন আঁকা হয়। পরের ধাপে করা হয় মাথার স্কার্ফ আর জামার কাজ। শেষ ধাপে বিভিন্ন রকমের ফুলের নকশা করে শেষ হয় মাতৃয়স্কা পুতুল। একটির মধ্যে আরেকটি, এভাবেই পরপর বেরিয়ে আসে 6টি পুতুল। খেলনা হিসেবে ছোটদের কাছে যা খুবই জনপ্রিয়। রঙিন এসব পুতুল সারা বিশ্বেই বেশ পরিচিত। রাশিয়া ঘুরতে আসা পর্যটকেরা ফেরার সময় সঙ্গে নিয়ে যান এখানকার ঐতিহ্যবাহী এ পুতুল। আমি ভারত থেকে এসেছি। ফিরে যাওয়ার সময় এখান থেকে এই পুতুল নিয়ে যাব। এগুলো রাশিয়ার ঐতিহ্য বহন করে এবং আইকনিক। মাতৃয়স্কা ল্যাটিন শব্দ ম্যাট্রন থেকে এসেছে, যার অর্থ মা, আর তাই একে বলা হয় মাতৃত্বের প্রতীক, নারীত্বের প্রতীক। ফাতেমা নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাতনাটা বাংলাদেশ আয়োজনে। আর শেষ করবো থাইল্যান্ডের ঐতিহ্যবাহী ফ্রুট কার্ভিং প্রতিযোগিতার কিছু ছবি দেখিয়ে। তার আগে বিদায় নিচ্ছি আমরা। সাথে থাকার জন্য ধন্যবাদ।